আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, 69-এর ছাত্র গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান, শ্রমিক নেতা মোস্তফা জামাল হায়দার সাহেব, উপস্থিত বারো-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলে দিতে চাই যে আমরা একটা হলের ভিতরে আলোচনা করছি। এখানে যে প্রসঙ্গে আলোচনা, এই প্রসঙ্গে আমরা আমাদের কিছু যুক্তি উপস্থাপন করব, যে যুক্তির আলোকে আমাদের দাবি যে সঠিক সেটা আমাদের সহকর্মীরা বুঝবেন এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেটা অবহিত করতে চাই। এখানে স্লোগান বা খুব জোরে বক্তব্য রাখার কোন প্রয়োজন আছে বলে মনে হয়। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আমরা দীর্ঘ প্রায় 16 বছর বা অধিক সময় ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করে চলেছি এবং এই লড়াই চালাতে গিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1700-র বেশি নেতা জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণ-অভ্যুত্থানের আগেই প্রতিষ্ঠার লড়াইয়ে যারা ছিলেন তাদের সহস্রাধিক মানুষ খুন হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, বন্দী করা হয়েছে, আহত করা হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্টে যে ছাত্র শ্রমিক গণ-অভ্যুত্থান হল, সেটা করতে গিয়েও সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অঙ্গহীন হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এত আত্মত্যাগ, এই যে এত নিপীড়ন, এই যে এত দীর্ঘস্থায়ী লড়াই, এর উদ্দেশ্য না। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দফার দাবি করেছি, কিন্তু কোন দফাতে যে দাবি অবশ্যই ছিল সেটা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরাও শেষ পর্যন্ত এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছিল, তাও অনেকদিন আগে। এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা, দেশের ছাত্র সমাজ, তারা 9 দফার আন্দোলন শুরু করেছিল, কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন
যে কোনো দফায় আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা। সেজন্য তারাও শেষ পর্যন্ত ৩রা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমেছে। দেশের সব মানুষ, গণতান্ত্রিক আর্মি মানুষ, নারী পুরুষ, বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ে শরীক হয় এবং এই লড়াই আল্লাহর মেহেরবানিতে বিজয়ী। ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয়। এর আগে আরো সরকারের পতন হয়েছে, কেউ জেলেও গেছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত 5ই আগস্টের আগে আর হতে পারে। এই যে বিজয়, এই বিজয় সমগ্র জনতার অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সবাই ছিলাম সেখানে। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে। এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরা যুক্ত হয়েছে। আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। এই যে মানুষরা জীবন দিয়েছে, তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার তাদের পছন্দের, তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার। এই লড়াইয়ের প্রথম অংশে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে। কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র কোন প্রতিষ্ঠিত হয় না। কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে, ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভালো কিছু করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন আছে এবং সেই কারণে এই প্রশ্ন আসে সংস্কার। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোন দাবি করে নাই, কোন প্রস্তাব দেয় নাই, তখন 2017 সালে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030
একটা প্রস্তাবনা জাতিসংঘে উপস্থাপন করেছিল। সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল। এরপরে 2022 সালে বিএনপির চেয়ারপারসন যারা তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রস্তাব করেন। যখন আমরা যুগপৎ আন্দোলনের রত, তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না, এই আন্দোলনে যারা রত আছেন আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করব। এবং এখানে যারা আছেন নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি। এটা 2023 সালের জুলাই না, 13 জুলাই 23 সালের 13 জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্ট আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাইরে না। সবগুলি তার মধ্যেই, বরঞ্চ 31 দফা এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে, যেগুলো আমরা এইসব দলগুলি যারা আছি আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি, এই কথাগুলি বলেছিলাম। এর ভাষায় দাবি ছিল না যেটা করতে হবে, বলা ছিল এটা করা দরকার। কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কোন সংস্কার কমিশন, অন্য কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে, তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করবই না। এটাই ছিল আমাদের প্রশ্ন। আগেই যদি কেউ বলে বিএনপি কিংবা 12 দলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা, তারা মতলবী কথা বলে। কারণ তারা তো কেউ চায়নি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পরপর 2 বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকতে পারবে না এমন কোন প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বলছে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি। কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো চলুক, এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত। এটা একটা জিনিস পরিষ্কার যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনের রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোন এক সরকারের পক্ষে কিংবা কোন একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না। আমি ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে।
করতেই হবে। যেমন ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসেছেন, আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন, আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন, কালকে যখন আপনি বিয়ে করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুম কি ওইভাবে থাকবে? বদলে যাবে না? তারপর যখন আপনার একটা সন্তান হবে, তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে, তখন আর পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে, তখন পরিবর্তন লাগবে না? এটা অনিবার্য পরিবর্তন। এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন, এটা করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা, এর আলোকে আপনি পরিবর্তন সামর্থ্য বেশি থাকে, আপনার সন্তানের বিয়ে করে তাকে আরেকটা বাড়ি দেবেন। আপনার যদি তার চেয়ে কম থাকে, আপনি আরেকটা রুম করে দেবেন, তাই তো? নাকি এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি, আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে, সেখানে স্বামী স্ত্রী আছে, তার মেয়ে জামাই আছে, বা ছেলে ছেলে বউ আছে। তারা ওই রুমের মধ্যে একটা দড়ি টানায় একটা পর্দা করে দিচ্ছে। অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা। যদি সক্ষমতা থাকতো তাহলে তার আর একটা ঘর করতো, আর একটা রুম। তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে, কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রয়োজন। আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন করা হবে না। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নেই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের অভিযোগ। তা আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস, দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, আমরা যেসব ব্যাপারে একমত হব সেই সব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলেন। আর যেটা করা যাবে না, আমরা একমত হব, সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক, আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে যারাই দায়িত্বে যায়, যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক, যাই হোক, যারা যারা আমরা দস্তখত করব, আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব। কোন সমস্যা আছে? আর এখন বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। গতকালও ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ তিনি বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব। অর্থাৎ সেটা কি, যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা, যদি আরো কিছু করা যায় একমত সেটা করা, করে একটা সনদ তৈরি করা, যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে। সেটা করতে আর কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, এর বেশি তো না, নাকি? অ্যান্ড দেন উই সাইন এ ডকুমেন্ট, আমরা একটা সনদে দস্তখত করলাম। এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব, কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে। আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম। তাহলে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে।
তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হইতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আমাকে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, সমাজ আরো সংগঠিত সক্ষম হওয়া সেখান থেকে বঞ্চিত রাখবে। আমরা পরিষ্কার বলতে চাই সেটা হলো যে অবশ্যই আমরা সংস্কার চাই, যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এই সবগুলি নিয়ে আমরা বলতে চাই। আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে পারবে। আমি মনে করি আমাদের এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ন্যায্য। কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করব। যে দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি, সবচেয়ে বেশি বিএনপি নেতা কর্মীকে গুম করেছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা অভিযোগে 6টা বছর কারারুদ্ধ করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছে। তার ভাই মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে, মাকে বা ভাইকে শেষ মাস রাখতে পারে না, তার জানাজাতেও তার একসাথ আসতে পারে। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমাদের হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। 5 তারিখে তো আমি নিজেও জেলখানায় ছিলাম, এই উদাহরণ, আমরা জেলখানায় ছিলাম। আমাকে যখন বাসা থেকে নিয়ে যায়, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসায় তার সঙ্গে, সে অবস্থায় গ্রেফতার। টিভিতে ফ্লোরে ফালায় রাখছে ময়লা কম্বলের উপর। আর আমাদের কথা বলেন, আমরা আওয়ামী লীগের পুনর্বাসন দেবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এই ফাজলেমের কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এইসব ফাজলেমি করার কোনো মানে হয় না। আমাদের আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করে, কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে না। কারণ আপনার বুদ্ধি আছে, কিন্তু আপনার বুদ্ধি কোন একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান, তখন আপনার এই বুদ্ধি আর সঠিক বুদ্ধি না। আল্লাহ যাদেরকে বুদ্ধি দিচ্ছে তাদের উচিত বুদ্ধিটা সঠিক পথে কাজে লাগা, কারো পক্ষে বা কারো বিপক্ষে। তাহলে তো হবে না যে আপনার একসময় সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে বিচারক বানানো যায়, এবং তারা তাদের বুদ্ধি বিবেচনা এবং দেশের আইন বা যারা যে আইন মানে আসে সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা করছে, এর বাইরে যেত না। আমরা মনে করি যাদের বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করে, তারা
কারো পক্ষে বিপক্ষে না, সঠিক কথা। বন্ধুরা আমার, তারেক সাহেবের দেশের জন্য ব্যাপারে আমি অন্তত চিন্তা করতে নিশ্চয়ই আল্লাহ মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, নিশ্চয়ই ফিরে আসবে। বাংলাদেশে কোন শক্তি কোন ষড়যন্ত্র করে তাকে তাকাতে পারবে আমি বিশ্বাস করি। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে, কিন্তু উনি সেটা চান না বলেই বিলম্বটা হচ্ছে। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি আইনে না। তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে। বিদেশে তার প্রচুর সম্পদ, প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে দিচ্ছে। 2 বছর 11 সরকার ছিল, যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল। তারপরে 15 বছর শেখ হাসিনার ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ তো প্রমাণ করতে পারে না। সাজা দিয়েছে, সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল এবং উচ্চ আদালতের ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছেন। আর কোন দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ, এখানে অভিযোগ প্রমাণিত হল, আর এত বছরে প্রমাণিত হয় নাই এমন বিরুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরেও, তারপরেও কি এই অভিযোগ আর থেকে? এই অভিযোগ তো ঠিক না, এই অভিযোগ মিথ্যা ছিল, এটা তো প্রমাণ হয়েছে। আর যে লড়াইটা হলো, যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম, এই পুরা লড়াই তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী এবং শেষ দিকে লড়াইয়ে নেতৃত্ব তিনি দিয়েছেন। তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও স্বীকার করছে। যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসিকতা, রাজনৈতিক দৃঢ়তা, এর জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছে। কাজেই